পুলিশ সুপার সেজনের কথা সম্মতি জানিয়ে মাথা নাড়ালেন, তারপর বললেন, আমাদের প্রেসে খবর দেওয়া দরকার। নরখাতকদের বিষয়টা আর জীবন চাঙ্কুক ওরফে জেকের পরিচয়টা সবার সামনে খোলাসা করা উচিত। লোকটাকে নিজের পরিচয়ে বেঁচে থাকার অধিকার দেওয়া উচিত। যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, তার জন্য এতটুকু না করতে পারলে এই পোশাকের কোনো মূল্য নেই সেজুন। তবে প্রেস ডাকার আগে আমাদেরকে স্বয়ং জীবন চাঙ্কুকের সাথে আগেই কথা বলে নিতে হবে। তুমি কি বলো? সেজনের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন পুলিশ সুপার। সেজন তার কথা সম্মতি জানিয়ে উত্তর দিল, আপনি ঠিক বলেছেন স্যার। তার সাথে আমাদের কথা বলা উচিত এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। সে যদি বলে তার পরিচয় রিফিল করে দিয়ে তাকে স্বাভাবিকভাবে পরিবার পরিজনদের সাথে একসাথে বেঁচে থাকার সুযোগ করে দিতে, তবে আমরা সেটাই করব। আর যদি সে না চায়, তবে আমরা তার ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে নিজেদের মতো করে নরখাতক গোষ্ঠীটার ব্রিফিং দিব। সেজনের কথা শুনে পুলিশ সুপার বলে উঠলেন, তাহলে চলো যাওয়া যাক। জীবন চাঙ্কুকের সাথে আমাদের মিটিংটা আমরা সেরে আসি। বলে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পুলিশ সুপার। আর সে উঠে দাঁড়াতেই সেজন হোসেনও উঠে দাঁড়ালেন। রাতের খাবারের পর হলরুমে সোফায় বসে গল্প করছিল সবাই। বাড়িতে এখন শুধু ওর পরিবারের লোকজনগুলো ছাড়া আর কেউই নেই। হেল্পিং হ্যান্ডও নিজের কাজ শেষ করে বাড়িতে চলে গেছে। তেহি জিনের কোলে ঘুমাচ্ছে। তেজনা আর তেহান সামিয়ার সাথে খুনছুটি করছে। আর নিজের রুমে আছেন, ঘুম আসছে তার, তাই সকাল সকাল ঘুমাতে গেছেন তিনি। যেহব তে আর জাঙ্কুক তিনজন মিলে গল্প করছে। আগের সেই দিনগুলোর মতোই হাসি তামাশায় মেতে উঠেছে ওরা। তে আর জাঙ্কুক বিয়ের পরবর্তী দিনগুলো নিয়ে এখন আলোচনা করছে। জাঙ্কুক কবে কি করেছে, তেকে নিয়ে কোথায় কোথায় গিয়েছে, তেদের বাড়িতে কবে কবে গিয়েছে আর কি কি করেছে, এসব নিয়ে ডিসকাশন চলছে। স্মৃতিচারণ করতে করতে নিজেদের ছোটবেলায় ফিরে গেছে ওরা। সেই দিনগুলোকে আবারও একবার ছুঁয়ে দেওয়ার চেষ্টায় মেতে আছে ওরা তিনজন। এমন সময় কলিং বেল বেজে উঠলো বাহিরের। চমকে তাকালো সবাই সেদিকে। এত রাতে তো কারোই আসার কথা না। তাহলে কে এলো এই অসময়ে? সানিয়া উঠে দেখতে যাচ্ছিল, কিন্তু চেহব থামিয়ে দিল ওকে। তারপর নিচে গিয়ে দরজা খুললো ও। আর খুলে দেখতে পেল দুজন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। যেহব এদেরকে আগে কখনো দেখেছে বলে ওর মনে পড়ে না। সন্দেহপূর্ণ দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে ও জিজ্ঞেস করলো, জি আপনারা কারা আর কাকে চান? লোক দুটির ভেতরে একজন বলে উঠলো, জেকের সাথে দেখা করতে এসেছি আমরা, ব্যাপারটা খুব জরুরি। যেহব ব্রুকুচকে তাকালো ওদের দিকে, তারপর আবার জিজ্ঞেস করলো, পরিচয় দিন আপনাদের, আপনারা কারা, কোথা থেকে এসেছেন আর আপনাদের পেশা কি? যেহবকে দরজায় দাঁড়িয়ে কথা বলতে দেখে জাঙ্কুক এগিয়ে গেল সেদিকে। জাঙ্কুককে দেখে লোক দুজন যেন খুশি হলো অনেক। তারপর জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, জেকে আপনার সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি অনুমতি দিলে আমরা ভেতরে আসতে চাই, কারণ কথাগুলো বাইরে দাঁড়িয়ে বলার মতো কথা নয়। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে দুজনকে কিছুক্ষণ পরখ করলো, তারপর দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে দিল ওদের। ওরা ভেতরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল জাঙ্কুক। আর এরপরে লোক দুটো নিজের পকেট থেকে নিজেদের আইডি কার্ড বের করে জাঙ্কুকের সামনে ধরলো। তারপর বলল, মিস্টার জেকে, আমরা আপনার উপকার করতে এসেছি। আপনার ইচ্ছে হলে উপকার গ্রহণ করবেন, নইলে ফেরত দিয়ে দিবেন। ইটস আপ টু ইউ টোটালি। হল রুমে পুরোপুরি স্তব্ধতা বিরাজ করছে। আরএম ঘুমিয়েছিলেন, তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছে। বাচ্চারা সব জেহেবের রুমে ঘুমাচ্ছে। হল রুমে শুধু বড়রাই আছে এখন। খুব জরুরি পারিবারিক মিটিং এ শামিল হয়েছে তারা সবাই। পুলিশ দুজন চলে গেছে খানিকক্ষণ আগেই। দুজনের ভেতরে একজন যশোর থানার পুলিশ সুপার। 12-13 বছর আগে জাঙ্কুককে যখন বামগীয় লোকগুলো তুলে নিয়ে গেছিল, সে সময় জাঙ্কুক তের কেস তার হাতেই ছিল। সে সময় তিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার ছিলেন। এখন তার পদোন্নতি হয়েছে। তিনি বেশ ভালোভাবেই জানতেন যে জাঙ্কুকের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে জনগণ আবেগের ঠেলায় সে সময়ে আন্দোলন শুরু করেছিল। আর জাঙ্কুককে আবার তার নিজের পরিচয়ে ফিরিয়ে আনতে জনগণের এই আবেগকে কাজে লাগাতে চান তিনি। জনগণ চাইলে সবই সম্ভব। জাঙ্কুককে পুলিশ সুপার আর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার সেজুন হোসেন এই প্রস্তাবে দিয়ে গেছেন, কিন্তু জাঙ্কুক এখনো তাদের ডিসিশন দেয়নি যে সে কি চাই। পরিবারের সবার সাথে আলোচনা করে তবে সে এই ব্যাপারে কথা বলতে চায়। এবং তার কথা মনে রেখে পুলিশ সুপার যে তাকে এত বড় একটা উপকার করতে চেয়েছেন, তার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাঙ্কুক। পুলিশ সুপার জাঙ্কুককে তার ফোন নম্বর দিয়ে গেছেন।
জাঙ্কুক যে ডিসিশনে নিক সেটা মেনে নেবে পুলিশ সুপার এবং সেই অনুযায়ী নিজেদের কাজ আগাবেন। তবে জাঙ্কুককে সেটা আজ রাতের ভেতরেই জানাতে হবে। সাংবাদিকদেরকে পুলিশ সুপার সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। সকালের ভেতরে কেসটা পুরোপুরি সাজিয়ে ফেলতে হবে, নইলে পরবর্তীতে তাকে সমস্যায় পড়তে হবে। এতক্ষণ ধরে জাঙ্কুক সম্পূর্ণ বিষয়টা জিন আরএম সহ পরিবারের সবাইকে বুঝিয়ে বলল, আর তারপর তাদের মতামত চাইল এই বিষয়ে। জাঙ্কুকের পাশে বসে আছে। জাঙ্কুকের ডান হাতটা নিজের দু হাতের মুঠিতে ভরে শক্ত করে চেপে ধরে জাঙ্কুকের গায়ে নিজের শরীর ঠেকিয়ে বসে আছে ও। চোখ মুখ ওর ছলছল করছে। কোথায় যেন একটা আশার আলো দেখতে পাচ্ছে ও নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আবার নিজের করে পাওয়ার জন্য, নিজের পরিচয়ে আবার পরিচিত হওয়ার জন্য। এই নকল পরিচয়ে পরিচিত হতে হতে সে ক্লান্ত। জাঙ্কুক তার বাবা আর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তারা যেটা বলবেন, তারা যেটা চান সেটাই করবে জাঙ্কুক, কারণ এই সিদ্ধান্ত এখানে তার বুক কেঁপে উঠছে। জনগণ তাকে মেনে নেবে কিনা এই দ্বিধায় সে দ্বিধান্বিত। তার নিজের কোনো ক্ষতি হলে সেটা তার মেনে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু জনগণ যদি পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরিয়ে ফেলে, তার পরিবারের উপর কোনো রকম আঘাত আনে, তবে সেটা কোনো মতেই মেনে নিতে পারবে না। আর তার স্ত্রী সন্তানের যদি কিছু হয়, তবে পুরো পৃথিবীবাসীর বিরুদ্ধেই হয়তো যুদ্ধে চলে যাবে ও। যেও বসে আছে সোপারে কোনায় সানিয়ার পাশে। তার প্রাণপ্রিয় ভাই আর তেয়াপুর জন্য তার এই মুহূর্তে যে চিন্তা হচ্ছে, সেটা যদি সে কাউকে সামান্য হলেও বোঝাতে পারতো, কিন্তু সেটা বোঝাতে পারছে না কাউকে। জনগণের প্রতিক্রিয়া পজিটিভ বা নেগেটিভ দুইটার যে কোনোটাই আসতে পারে। 50-50 চান্স জনগণ যে তার ভাইকে মেনে নেবে, এই আশা করে বসে থাকা বোকামি ছাড়া কিছুই না। কিন্তু জনগণ মেনে নেবে না এটা ভেবে সামনে না আগানো উচিত হবে না। যে কোনো কিছু হতে পারে, সেটা সম্পূর্ণ পরম করুণাময় আল্লাহ পাকের হাতে। দিনের চোখের কোণে পানি। তার ছেলেকে আর লুকিয়ে চুরিয়ে দেখতে হবে না তাকে। মানুষের সামনে অন্য কেউ বলে পরিচয় দেওয়া লাগবে না। নিজের সন্তান তুল্য বৌমাকে আর পরপর করে দেখানো লাগবে না। তার পরিবারটা আবার পূর্ণ হবে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? বয়স হয়ে গেছে তার এখন, যে কোনো সময় ওপর থেকে ডাক চলে আসবে তার। মৃত্যুর আগে নিজের পরিবারকে পরিপূর্ণ রূপে দেখিয়ে যেতে পারার মতো শান্তি আর কোনো কিছুই হবে না তার। আরেম বসে আছেন জিনের পাশে। সোপার গায়ে হেলান দিয়ে রাখা তার বৃদ্ধ বয়সের অবলম্বন একটা লাঠি, তাছাড়া এখন আর চলতে ফিরতে পারেন না তিনি। চোখে যদিও আগের থেকে কমে এসেছে। ঝাপসা দৃষ্টিতে তিনি তার বড় ছেলের দিকে তাকালেন, তার প্রথম সন্তান, তার আর জিনের ভালোবাসার ফসল, তার জাঙ্কুক, যার জন্মের পর তিনি প্রথম কোলে তুলে নিয়েছিলেন, যার আকাশ কাঁপানো চিৎকারে মুখরিত হয়েছিল হাসপাতালের সম্পূর্ণ এলাকাটা, যার আগমনে হাসি ফুটে উঠেছিল হাসপাতালের বিবর্ণ বিছানায় শুয়ে থাকা তার মৃত্যুপ্রায় স্ত্রীর মুখে। সে সন্তান আজ তার সামনে বসে আছে পরিপূর্ণ রূপে। বাবা হয়েছে এখন সেও। পেয়েছে দিনের চাইতেও প্রেমময়ী স্ত্রী, যে কিনা কোনো অবস্থাতেই স্বামীর হাত ছাড়েনি। জীবন যুদ্ধে জয়ী হয়ে সুখী মানুষের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে সে অনেক আগেই। আর প্রাণ ভরে দেখলেন জাঙ্কুককে। এমন ভাবে কতদিন নিজের ছেলেকে তিনি দেখেননি, সেটা তার মনে পড়ে না। জাঙ্কুক তাকিয়ে আছে বাবার দিকে, বাবা কি বলে সেটাই শোনার জন্য। আর গলা খাকার দিলেন, তারপর আস্তে ধীরে বললেন, জাঙ্কুক বাবা, আমার এখন বয়স হয়েছে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আর আগের মতো নেই, চাইলেও আর হবে না। তুমি বুঝার মানুষ, তোমার জ্ঞান গরিমা অবশ্যই আমার থেকে বা আমাদের সবার থেকে কিছুটা হলেও বেশি, তাই এর সিদ্ধান্ত তুমিই নাও। তবে আমি চাই আমার সন্তান তার নিজের পরিচয়ে সসম্মানে আমার কাছে ফিরে আসুক। এর থেকে আনন্দের হয়তো আর কিছুই হবে না। শেষের কথাটা বলতে গিয়ে গলা ধরে এলো তার। হয়তো আরো কিছু বলতে চাচ্ছিলেন তিনি, কিন্তু জড়তার কারণে আর কোনো শব্দ বের হলো না ওনার মুখ থেকে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়লো একটা সঙ্গোপনে। তার বাবা চিরকালই এমন, কখনো তার সাথে মন খুলে কোনো কথা বলেনি, মন খুলে কথা বলার সুযোগই হয়নি তার। ছোটবেলার সেই বিচ্ছেদের কারণেই হয়তো বাবার সাথে তার সম্পর্কটা আজও সহজ হয়ে ওঠেনি। জাঙ্কুক বাবার দিক থেকে চোখ ফিরিয়ে জিনের দিকে তাকালো। তুমি আমাকে কি করতে বলো মা? তোমরা যেটা চাইবে আমি সেটাই করব। আমি জানি কাজটা নেগেটিভ দিক ও পজিটিভ দিকের সাথে সমানে সমানে এগিয়ে আছে, কিন্তু তোমরা যদি বলো রিস্ক নিতে, তবেই আমি রিস্ক নিব মা। তুমি আমার মা, তোমার নেওয়া সিদ্ধান্তেই আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু দিবেন।
জাঙ্কুক থেমে থেমে বলল কথাগুলো। জিন ছেলের মুখের দিকে তাকালেন। তার এই সন্তানকে গর্ভে ধরে তিনি যত কষ্ট করেছিলেন, যতটা ভুগেছিলেন, যতটা ব্যথা পেয়েছিলেন, সব এক নিমিষেই উড়ে গিয়েছিল তার সন্তানের চাঁদের মতো মুখখানা দেখে। সেই প্রথম মা হওয়ার অনুভূতি, সেই ছোট্ট ছোট্ট হাত, কুটি কুটি পা, একটুখানি একটা নাক, বুকের ভেতরে ছোট হৃৎপিণ্ডটার লাফালাফি, সবকিছু যেন এখনো চোখের সামনে ভাসছে তার। অতীত মনে পড়ে যেতেই আসলের খোঁট দিয়ে চোখের কোণটা মুছে নিলেন তিনি। তারপর বললেন, আমি জানি না কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ, তবে আমি আমার বড় ছেলেকে আবার আমার কাছে ফেরত চাই। আবার আগের মতো করে এই বাড়িতে হই হুল্লোড় দেখতে চাই আমি। আমার তের খিলখিল হাসি শুনতে চাই আমি। তোমার সাথে ওর খুনসুটি দেখতে চাই চোখ ভরে। নাতিপুতিগুলোকে নিজের চোখের সামনে দেখতে চাই সারাক্ষণ। তাদেরকে আদর করতে চাই মন ভরে। তার জন্য যেটা করা লাগে সেটাই করো তুমি। বলতে বলতে জিনের চোখ জোড়া পূর্ণ হয়ে গেল লোনা পানিতে। জাঙ্কুক দেখলো সেটা, নীরব হয়ে রইল ও। চকিতে পাশ ফিরে একবার তার গায়ের সাথে লেপটে থাকা তের দিকে তাকালো। পুলিশ সুপারের অফারটা শোনার পর থেকেই তে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কোনো এক অজানা শঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। মন বলে উঠছে সবকিছু ভালো হবে তো, আবার বিচ্ছেদ তাদেরকে আলাদা করে দিবে না তো। জাঙ্কুক তার স্ত্রীর এই নীরবতার কারণ টের পাচ্ছে বেশ ভালোভাবেই। নিজের ডান হাতটা এখনো তের দখলে, দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে তে। জাঙ্কুক তের ভেতরের অস্থিরতা কমানোর জন্য নিজের পা হাতটা তের হাতের উপর রাখলো। তার নানা চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠা স্ত্রীকে ভরসা দিল নিজের হাতের স্পর্শে। কিছুক্ষণ আবার নীরবতা চললো সবার মাঝে। অতঃপর নীরবতা ভেঙে যে বলে উঠলো, ভাইয়া, আমার মনে হয় আমাদের একবার চেষ্টা করা উচিত, শেষবারের মতো। কি হবে সেটা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, তাই সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। তিনি যা করবেন সেটাই ভালো হবে সবার জন্য। তুমি পুলিশ সুপারকে জানিয়ে দাও যে তুমি রিস্ক নিতে প্রস্তুত। জাঙ্কুক জেহুবের দিকে তাকালো, তারপর তাকালো তের দিকে। তে মাথা দাঁড়িয়ে চোখের ইশারায় জেহুবের কথা সম্মতি দিল। জাঙ্কুক বসে থাকলো কিছুক্ষণ। তাকে এখন যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে, তারপর পুলিশ সুপারকে জানাতে হবে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়লো একটা, তারপর তের দিকে একবার তাকিয়ে তের নরম হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ও পাশে থেকে উঠে দাঁড়ালো। তারপর তেকে বলল, চলো আমার সাথে। তে যন্ত্রের ন্যায় উঠে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করলো না যে জাঙ্কুক তাকে কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে। জাঙ্কুক আরিমের দিকে তাকিয়ে বলল, আমি তেকে নিয়ে একটু বেরোচ্ছি বাবা, খুব দ্রুতই ফিরে আসবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, জেগে থেকো না আর। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সঠিক সিদ্ধান্ত নিব আশা করি। আমাকে তোমাদের দোয়ায় রেখো শুধু। এরপর জিনের দিকে এক পলক তাকিয়ে তের ডান হাতটা নিজের মুঠিতে নিয়ে পায়ে হেঁটে মেন ডোর দিয়ে বাইরে বেরিয়ে গেল ও। মেন ডোর দিয়ে বেরিয়ে তেকে গেটের কাছে দাঁড়াতে বলে জাঙ্কুক গ্যারেজের দিকে গেল। গ্যারেজ ওপেন করে গাড়ি নিল ও। ল্যাম্বোর্গিনিটা নিল না, নিল ওর মার্সিডিজ বেঞ্চটা, যেটাতে জড়িয়ে আছে ওর আর তের হাজার খানেক স্মৃতি। গ্যারেজ থেকে গাড়িটা বের করে তের সামনে এসে দাঁড়ালো ও। তে ড্রাইভিং সিটের পাশের সিটে বসার জন্য দরজা খুলতে গেল, কিন্তু খুলতে পারলো না। কয়েকবার টানটানি করে দরজাটা খুললো না। এই গাড়িটার দরজার সাথে ওর হয়তো কোনো শত্রুতা আছে। তে হাল ছেড়ে দিয়ে জাঙ্কুকের দিকে ভ্রু তুলে তাকালো। হাসি ফুটে উঠলো জাঙ্কুকের মুখে। পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠলো মুহূর্তেই। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে এলো ও। তারপর তের পাশে দরজাটা খুলে দিল। তে উঠে বসলো ভেতরে। এরপর জাঙ্কুক দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরে এসে আবার গিয়ে নিজের সিটে বসলো। তারপর গাড়ি স্টার্ট করলো। দারোয়ানটা মেন গেট খুলে দিল ওদের যাওয়ার জন্য। জাঙ্কুক গাড়ি নিয়ে চললো পূর্ব দিকের রাস্তাতে। জাঙ্কুক এক মনে ড্রাইভ করছে। তে জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাওয়া খাচ্ছে। এই যে তাকে নিয়ে হুটহাট করে বেরোনো, এটা তের অনেক ভালো লাগে। দূরে কোথাও দুজনে মিলে ঘুরতে যাওয়ার চাইতে এই যে হঠাৎ করে জাঙ্কুকের তাকে নিয়ে ছোটখাটো কার ট্রিপ দেওয়ার ব্যাপারটা, এর চাইতে মিষ্টি কোনো ব্যাপার হয়তো আর হয় না। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে তে বুঝতে পারলো যে জাঙ্কুক আসলেই কোথায় চলেছে। চমকে উঠে ও জানলা থেকে মুখ ফিরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ড্রাইভিংরত অবস্থাতে তের দিকে ফিরে তাকালো।
তের ওই অবাক হওয়া দৃষ্টির বিপরীতে ও ফিরিয়ে দিল এক চিলতে হাসি। তারপর নিজের ডান হাতটা সযত্নে তের উরুর উপর রাখলো আর বা হাতে স্টিয়ারিং ধরে রইল। তে জাংকুকের থেকে চোখ ফিরিয়ে সামনের রাস্তার দিকে তাকালো আর জাংকুক আদর আদর করে তের উরুর উপর নিজের ডান হাতটা বলিয়ে দিতে লাগলো আলতো হাতে। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত স্থানটিতে, হরিণার বিলের পাড়ে, যেখানে প্রথমবারের মতো প্রণয়ের সূচনা হয়েছিল ওদের দুজনের। জাংকুক বিলের পাড়ের ফাঁকা জায়গাটাতে গাড়িটা পার্ক করলো। আজ আর সেদিনের মতো বৃষ্টি নেই, মাটিটা খটখটে শুকনো, আকাশে ফকফকা চাঁদ, চাঁদের আলোতে চারপাশটা আলোকিত হয়ে আছে। গাড়ি থামিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করলো জাংকুক। তারপর তের দিকে ফিরে তাকালো। তে এখন জানলা দিয়ে বাইরে চাঁদের আলোতে সিক্ত প্রকৃতি দেখতে ব্যস্ত। জাংকুক কিছুক্ষণ ওকে দেখে নিয়ে নিজের দুহাত বাড়িয়ে তের পেছন থেকে ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের কোলের ভেতর টেনে নিল। তারপর তেকে নিজের কোলে বসিয়ে তের মুখ পানে তাকালো ও। তারপর তের থেকে চোখ ফিরিয়ে নিয়ে নিজের চোখ থেকে লেন্স আর মুখের ভেতর থেকে আর্টিফিশিয়াল টাংটা খুলে নির্দিষ্ট স্থানে রাখলো। অন্ধকারের ভেতর ঝলমলিয়ে উঠলো ওর উজ্জ্বল ধূসর সবুজ রঙা চোখজোড়া। তে অপলকে দেখতে থাকলো জাংকুকের ওই চোখ ধাঁধানো সৌন্দর্য। নিজের লেন্স খুলে ফেলে জাংকুকের পর তেকেও চোখ থেকে লেন্স দুটো খুলে ফেলতে বলল। কোনো বাক্য ব্যয় না করে তে নিজের চোখ থেকে লেন্স জোড়া খুলে নির্দিষ্ট স্থানে রেখে দিল। ওর সবুজাভ হলুদ চোখ জোড়া দুধ দিয়ে ছড়াতে লাগলো গাড়ির ভেতর। তের ওই চোখ জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাংকুক নিজের দু হাতে আঁকড়ে ধরলো তের কোমর। তারপর তের সুরাল বুকের উপর নিজের মাথাটা ঠেকিয়ে পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে গেল ওর সমস্ত শরীর মন। তে জাংকুকের ওই ঝাঁকড়া চুলের ভেতর দিয়ে আলতো করে নিজের হাতটা চালান করে দিল। কিছুক্ষণ চুপ থেকে জাংকুক ওইভাবে চোখ বন্ধ রেখেই বলল, তে তুমি আমাকে কি করতে বলো? কি করব আমি? আমি আহনাব হোসেনকে কি জানাবো? আমি যদি একা হতাম, তুমি যদি না থাকতে, বাসরা যদি না থাকতো, তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করতাম না। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে? কি করবে তুমি? আমার বাচ্চাগুলোর কি হবে? আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? জাংকুক তের বুকের সাথে নিজেকে আরো শক্ত করে জড়িয়ে নিল। তে জাংকুকের মাথা থেকে হাত সরিয়ে নিজের দু হাতে করে নিজের বুকে থাকা জাংকুকের চোয়ালদায় ধরে উঁচু করে নিজের দিকে ফেরালো। তারপর জাংকুকের চোখে চোখ রেখে শান্ত নরম গলায় বলল, কিচ্ছু হবে না জাংকুক, তুমি চিন্তা করো না, আমাদের সাথে ভালো কিছুই হবে। আমাদের এতদিনের ধৈর্যের ফল আল্লাহ তাআলা আমাদের দিবেন অবশ্যই। তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। আর তাছাড়া ফুপি ফুপ্পা বাবা মা সবার দোয়া আছে আমাদের সাথে। আহনাব হাসানও নিজের যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের জন্য। তা যদি না হতো তাহলে উনি এত রাতে আমাদের কাছে ছুটে আসতো না। ব্যাপারটাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজেদের কাজ চালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কারো কাছে, কিন্তু তোমার সপক্ষে প্রমাণ আছে অনেক। তাই তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তুমি পুলিশ সুপারকে বলে দাও যে তুমি রিস্ক নিতে রাজি, তার উপকার গ্রহণ করতে রাজি। বাকিটা আল্লাহ ভরসা। জাংকুকের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা শুধুমাত্র তার দিকে তাকিয়ে সবকিছু ছেড়েছে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সব কিছু। এই জলজলে চোখের মেরুন রঙা চুলওয়ালা উজ্জ্বল শ্যামলা রঙা মেয়েটা তার একমাত্র ভরসা স্থল। এই মেয়েটির চোখের দিকে তাকিয়েই অনন্তকাল কাটিয়ে দেওয়া যায়। তার শান্তি, তার সুখ, তার বন্ধু, তার আশ্রয়স্থল, তার মন খারাপের ওষুধ সব এই মেয়েটি। একে সে কিভাবে নিরাশ করবে, কিভাবে এর চাওয়া সে উপেক্ষা করবে? জাংকুকের মুখের উপর থেকে চোখ সরালো। তারপর কারের ডেস্কের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল। এরপর ফোনটা অন করে পুলিশ সুপারের দিয়ে যাওয়া নাম্বারটাতে ডায়াল করলো ও। কয়েকবার রিং হতেই কলটা রিসিভ করলো পুলিশ সুপার। তারপর বলে উঠলো, যশোর থানার পুলিশ সুপার আহনাব হাসান মিরাজ বলছি, বলুন আপনার কি সাহায্য করতে পারি? জাংকুক তের দিকে চোখেতে একবার তাকালো। তারপর ওর চিরাচরিত গম্ভীর স্বরে উত্তর দিল, জীবন জাংকুক বলছি। আহনাব হাসান চমকে উঠলেন যেন। কিছুটা উত্তেজিত হয়ে তিনি বললেন, জীবন জাংকুক, জি বলুন। আপনার ফোন কলের অপেক্ষায় বসে আছি আমরা অনেকক্ষণ থেকেই। আপনার সিদ্ধান্ত শুনেই আমরা ফাইল রেডি করব। জাংকুক তের দিকে তাকালো আবারও। তে ইশারায় ওকে সম্মতি দিতে বলল। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে জাংকুক বলে উঠল,
আমি রিস্ক নিতে রাজি আছি। এখন আপনারা তার জন্য যা যা করা প্রয়োজন করতে পারেন। আর সাংবাদিকদের সামনে ব্রিফিং দেওয়ার আগে আমাকে আরো একবার কনফার্ম করবেন। আহনাফ হাসান বলে উঠলেন, জি অবশ্যই, আপনাকে ইনফর্ম করে আমরা তাদেরকে জানাবো। আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে আবারও এদেশের মাটিতে সসম্মানে মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করাটা আমি আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। আমি আমার এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। জাঙ্কুক কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহনাফ হাসান মিরাজ। আমি ভালো কিছুর প্রত্যাশায় রইলাম। আহনাফ হাসান বললেন, ধন্যবাদ আপনার পাওনা জিয়ন জাঙ্কুক। আপনার মাধ্যমেই উপরওয়ালা আমাদের পুলিশের টিমটাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আপনার এই ঋণ শোধ হবার নয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। বলেই কল কেটে দিলেন পুলিশ সুপার। জাঙ্কুক ফোনটা ডেস্কের উপর রেখে আবারও মুখ তুলে তাকালো তের দিকে। তে তাকিয়ে আছে ওর দিকে। জাঙ্কুকের মাথাটা আলতো করে নিজের দিকে টেনে নিয়ে এসে জাঙ্কুকের প্রশস্ত ললাটে নিজের নরম ঠোঁট জোড়া ছলতে, তারপর জাঙ্কুকের মাথার উপর নিজের চোয়ালটা রেখে বলল, চিন্তা করো না, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আমরা আবার আগের মতো করেই বাঁচবো, সবাই মিলে একসাথে। জাঙ্কুক তেকে আঁকড়ে ধরলো দু হাতে। শান্তি শান্তি লাগছে ওর অনেক। একটা বিরাট বোঝা নেমে গেছে যেন ওর মাথা থেকে। জাঙ্কুক তের বুকে মুখ লুকানো অবস্থাতেই বলল, তোমার মনে আছে এইখানে তুমি প্রথমবারের মতো আমার কোলের ভিতর বসেছিলে? তোমাকে আমি চুমু খেতে বলেছিলাম। তুমি অবাক হয়েছিলে সেদিন অনেক। আমি তোমাকে আমার মুখ দেখতে বলেছিলাম, আর আমার মুখ দেখে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে ভয়ে। সেদিন বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি। তে জাঙ্কুকের চোলের উপর দিয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, কেন মনে থাকবে না বলো? ওসব কি ভুলে যাওয়ার মতো কোনো স্মৃতি? তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে স্পষ্ট হয়ে আছে এখনো। কিছুই ভুলবো না কখনোই। জাঙ্কুক তের বুক থেকে মুখ উঠিয়ে ওর চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে বলল, সেদিন তুমি জ্ঞান হারানোর পর আমি তোমাকে উদ্দেশ্য করে গান গেয়েছিলাম দুকলি। তে অবাক হয়ে বলল, সত্যি নাকি? তুমি গান গেয়েছিলে? কই, কখনো তো বলনি। কি গান গেয়েছিলে? জাঙ্কুক ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, শুনতে চাও? তে চোখ বড় বড় করে ভ্রু উঁচিয়ে অতীব আগ্রহ ভরে মাথা নাড়ালো। জাঙ্কুক ওর মুখের এমন চাহনি দেখে হেসে ফেললো শব্দ করে। তারপর বা হাতে গাড়ির দরজাটা খুলে দিল, যেন চাঁদের আলোটা ভালোভাবে গাড়ির ভেতরে আসে। তারপর তেকে কোলে নিয়ে চাঁদের আলোর দিক কিছুটা এগিয়ে গিয়ে বসলো জাঙ্কুক। আর এরপর তের ওই উজ্জ্বল চোখে পরম প্রেম নিয়ে ও গান গাইতে শুরু করলো।